হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 বেঙ্গলি পরবাসী কবিতার প্রশ্ন উত্তর। পরবাসী কবিতাটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, আজকে আমি এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের রয়েছে, তো তার জন্য এটা আমাদের করতে হবে। এর আগের যতগুলো আছে আমি সবগুলো কিন্তু করিয়ে দিয়েছি তোমাদের, অর্থাৎ আমাদের বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপারে, সবুজ জামা, চিঠি, ঠিক আছে, এগুলো কিন্তু সব হয়ে গেছে। আর আমাদের ফার্স্ট ইউনিট টেক্সটে রয়েছে হচ্ছে পরবাসী, পথ চলতি আর একটি চড়ুই পাখি। তো যেগুলো বাকি আছে এই তিনটে, এটা আমি পরপর তোমাদের দিয়ে দিচ্ছি। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে শুধু। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। আর যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ডেসক্রিপশনে থাকবে বা চ্যানেল ভিজিট করে দেখে নেবে। দেখো কি বলেছে, হাতে কলমে প্রশ্ন উত্তরে যাব। বলছে 1 নম্বরে কিছু প্রশ্ন আছে, 2-এর আছে, 3-এর আছে। আমরা সরাসরি আনসার পেপারে চলে যাব। দেখো, পরবাসী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা, তো আমি যেটা বুঝিয়েছি অবশ্যই সেটা দেখবে। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1-এর প্রশ্ন বলেছে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর আমরা লিখব, কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ হলো উর্বশী এবং আর্টেমিস, যেটা 1932 ওকে রচনা করেছিলেন তিনি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে তার লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর লিখব কবি, এটা বিষ্ণুদেব হবে। ঠিক আছে, আচ্ছা কি লিখবো না, কবি বিষ্ণুদেব রচিত 2টি প্রবন্ধ হলো রুচি ও প্রগতি এবং সাহিত্যের ভবিষ্যৎ। একটা হচ্ছে রুচি ও প্রগতি, আরেকটা হচ্ছে সাহিত্যের ভবিষ্যৎ। নেক্সট পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য বলেছে। প্রথমটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, ভালো কথা। কি বলেছে দেখো, বলেছে যে নিম্নলিখিত শব্দগুলো বদলে ওই জায়গায় অন্য অর্থ বসাতে হবে, অন্য শব্দ বসাতে হবে। বলেছে দুদিকে বন, মাঝখানে ঝিকিমিকি পথ। এখানে দাগগুলো নিচে আসেনি, আমি দাগগুলো দিয়ে দিচ্ছি, দেখে নেবে। মাঝখানে ঝিকিমিকি পথ, ঝিকিমিকির নিচে দাগ রয়েছে, তার মানে এটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি কি লিখবো, দুদিকে বন, মাঝখানে ঝিকিমিকির জায়গায় লিখবো আলো ছায়া পথ। পরেরটা বলেছে একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। এখানে দাগ দেওয়া আছে তালে তালেতে, তো এটা আমরা লিখবো একে বেঁকে চলে প্রকৃতির ছন্দে। তালে তালের জায়গায় আমরা ছন্দে করলাম। নেক্সট বলছে তাঁবুর ছায়ায় নদীর সোনালির সেতারে। সোনালির সেতারেতে দাগ দেওয়া রয়েছে, আমরা কি করব, তাঁবুর ছায়ায় নদীর কি লিখবো, কুলো কুলো বা কুলকুল যাকে বলা হয়, কুলো কুলো বলবো, কুলো কুলো ধ্বনিতে। ঠিক আছে, নেক্সট বলেছে হঠাৎ পুলকে বনময়ূরের কথক। এখানে দাগ দেওয়া রয়েছে কথক, বা কথক নয়, অ্যাকচুয়ালি এটা কত্থক হওয়ার কথা। স্পেলিং এটা ভুল এসছে, থয় থয় হবে। যাই হোক, ক থয় তয় ক, কত্থকে দাগ দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখবো হঠাৎ পুলকে বনময়ূরের, কত্থকের জায়গায় আমরা নাচ করে দেবো। নেক্সট পরেরটা আমাদের বলেছে বন্যপ্রাণের কথাকলির বেগ জাগিয়ে। দাগ দেওয়া রয়েছে কথাকলিতে, কথাকলিতে দাগ আছে, আমরা কি করব, লিখব বন্যপ্রাণের কথাকলির জায়গায় নৃত্যের করব, নৃত্যের বেগ জাগিয়ে। নেক্সট আমাদের 3 নম্বরে দিয়েছে নিচের প্রশ্নগুলো একটা বাক্যে উত্তর দেওয়ার জন্য, একটা বাক্যে উত্তর দেওয়ার জন্য বলেছে পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে। আমরা উত্তর লিখব কবি বিষ্ণু স্পেলিংগুলো কিন্তু ভুল এসছে, প্রত্যেকে ঠিক করে নেবে। বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় পথ বনের মধ্যে একে বেঁকে প্রকৃতির তালে তালে মিশে চলেছে। আমি আগের দিন বুঝিয়েছিলাম যে দুদিকে বন, মাঝখান থেকে একটা আঁকা বাঁকা ঝিকিমিকি পথ। ওকে, তো যাই হোক, একে বেঁকে প্রকৃতির তালে তালে মিলিয়ে চলে। নেক্সট প্রশ্ন বলেছে ময়ূর কিভাবে মারা গেছে। উত্তর লিখব পরবাসী কবিতায় ময়ূরের মৃত্যুর কারণ কবি মানুষের সীমাহীন লোভ, এটা ভ হবে, লোভ ও সুন্দর জিনিসপত্রকেই পণ্যে পরিণত করার মনোভাবকে চিহ্নিত করা হয়েছে। কারণ আমরা লাইনটা পেয়েছিলাম যে শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে ময়ূরকে পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে, সেটাই তুলে ধরেছে। আমি কবিতাটা যেটা বুঝিয়েছি সেটা দেখে নেবে। তো যাই হোক, এটাই লাইনটা আমরা লিখবো। নেক্সট বলেছে
প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে, প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে। উত্তর লিখব পরবাসী কবিতায় ধূসর রুক্ষ প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। এটা প্রান্তরে হবে, দন্তের নয় তয়, রুক্ষ প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। নেক্সট প্রশ্ন বলছে পলাশের ছোপে কবি কি দেখেছেন। উত্তর পরবাসী কবিতায় কবি নিটোল টিলার লাল পলাশের ঝোপে ময়ূরকে হঠাৎ আনন্দে নেচে উঠতে দেখেছেন, যা দেখে তার কত্থক, এটা কত্থক হবে, যা দেখে তার কত্থক নাচের কথা মনে পড়েছে। ওকে, এটা আমরা পেয়েছি যে নিটোল, যে টোলা, যে পাহাড়টায় কোনো টোল নেই, অর্থাৎ একদম প্লেন পাহাড়, যেটা আমি বুঝিয়েছিলাম। ওকে, নেক্সট আমরা 4 প্রশ্নে যাব। 4 প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর কয়েকটা বাক্যে লেখো। নেক্সট 4টায় কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটা বাক্যে লেখো। 4.1 বলেছে জঙ্গলে কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন। উত্তর আমরা লিখব কবি বিষ্ণুদেব পরবাসী, এটা বিষ্ণু হবে, বিষ্ণুদেব পরবাসী কবিতায় পুরনো দিনের বন্যপ্রাণী যে ছবি এঁকেছেন তাতে কয়েকটি বন্যপ্রাণীর কথা রয়েছে। কি কি পেলাম আমরা, পেয়েছি আমরা না ছোট্ট খরগোশ, বনময়ূর, হরিণ, চিতা কথা এই কবিতায় কবি বলেছেন এই প্রাণীগুলি অতীতকালের বনভূমিতে নির্ভয়ে ঘুরে বেড়াতো। ঠিক আছে, আমি বলার সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে তোমাদের এই জন্য একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ তুমি যদি প্রশ্নটা একটু বুঝে নিয়ে পড়ো তাহলে প্রশ্ন মুখস্থ করার প্রয়োজন পড়বে না, ব্যাপারটা বোঝা থাকলে নিজেরাই নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। ওকে, নেক্সট বলেছে সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালী শব্দের ব্যবহার করেছেন কেন। উত্তর আমরা লিখব পরবাসী কবিতায় কবি বিষ্ণুদে নদীর কুলকুল শব্দকে সেতারের সুন্দর আওয়াজের সঙ্গে তুলনা করেছেন। সূর্যের আলোয় নদীর জল সোনালী আভায় ভরে উঠেছে, সোনালী আলোয় ভরে ওঠা নদীর নৃত্যের ছন্দ কবির কাছে সেতারের সঙ্গীতের তাল ও ছন্দের সঙ্গে একাকার হয়ে গেছে, তাই সেতারের বিশেষণ হিসাবে সোনালী শব্দটি ব্যবহার করেছে। অর্থাৎ কি ব্যাপারটার থেকে মোট কথা আমরা কি বুঝলাম, যে কবির যে আমরা লাইনটা পেয়েছিলাম না, যে তাঁবুর ছায়ায় নদীর সোনালী সেতারে মিলিয়েছে তার সুষমা, অর্থাৎ কি যখন সূর্যের আলো চারদিকে রয়েছে, প্রকৃতিটা চিন্তা করো, সূর্যের আলো রয়েছে, নদীর জল রয়েছে, আর নদীর জলের কালারটা কিরকম হচ্ছে, সূর্যের আলো যখন পড়ছে ঝিকমিক ঝিকমিক করছে, অর্থাৎ সোনালী আভা বেরোচ্ছে, সেই আলোয় যে নদীর নৃত্যের যে ছন্দ কবির কাছে মনে হয়েছে, ছলছল ছলছল করে নদীর যে আওয়াজ হয় বা প্রকৃতির বাতাস বইছে তার যে আওয়াজ রয়েছে, ময়ূরের যে কত্থক হচ্ছে, সব মিলিয়ে কবির কাছে কি তৈরি হয়েছে না একটা ছন্দের সৃষ্টি হয়েছে, যেটা তিনি সেতারের সঙ্গীতের সঙ্গে তুলনা করেছেন, আর কিছুই না। ওকে, নেক্সট বলেছে কথক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে রয়েছে। মানে কথক, এটা কথক হবে না, এটা কথক হবে, তাই বলি, থয় থয় হবে। হ্যাঁ, কথক ও কথাকলির কথা কবিতায় কোন প্রসঙ্গে রয়েছে। দুটো প্রসঙ্গ আমরা পেয়েছি, কি না কথক হলো উত্তর ভারতে অন্যতম ধ্রুপদী নৃত্যকলা, মনে করা হয় লখনৌ ও জয়পুরের এই নৃত্যের উদ্ভব হয়েছে। কথাকলি হলো দক্ষিণ ভারতের কেরলের নৃত্যশৈল, এই নৃত্যের বিষয়বস্তু রামায়ণ ও পুরাণের ইতিহাসের কাহিনী। ওকে, কি বললাম, এর বিষয়বস্তু কি রামায়ণ আর পুরাণের ইতিহাসের কাহিনী। কবিতায় বনময়ূরের নাচের প্রসঙ্গে কত্থক ও চিতার চলাফেরার প্রসঙ্গে কথাকলির কথা উল্লেখ রয়েছে। এবার দেখো লাইনটা আমাকে একটু লিখতে হবে, কারণ প্রশ্নটা যদি আমাকে 2 নম্বরের বা 3 নম্বরের দেয়, আমার সিম্পলি উত্তরটা কি না কবিতায় বনময়ূরের নাচের প্রসঙ্গে কত্থক আর চিতার চলাফেরার প্রসঙ্গে কথাকলির কথা রয়েছে। যদি আমার 1 নম্বরের উত্তর দেয় আমি এইটুকু লিখে দেবো যে আমাদের কবির নাম দিয়ে, কবিতার নাম দিয়ে লিখবো যে বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার থেকে আমরা জানতে পারি
কবিতায় বনময়ূরের নাচের প্রসঙ্গে কত্থক আর চিতার চলাফেরার প্রসঙ্গে কথাকলি কথার উল্লেখ আছে। বাট যদি আমাকে 3 নম্বর দেয় তো এতটুকু লিখলে তো একদমই হবে না, তাই না? তো তখন আমাকে পুরোটাই করতে হবে যে কত্থক সম্বন্ধে আমরা একটু লিখবো, কত্থক কোথাকার নাচ আছে, কি আছে, এটাই আমরা লিখলাম, যেটা একটা ধ্রুপদী নৃত্যকলা, এটা লখনৌ আর জয়পুরের নৃত্যের থেকে উদ্ভব হয়েছে। আর কথাকলি সম্পর্কে আমরা একটু লিখে দিলাম যে ভারতের কেরলের নৃত্যশৈলী, তো বলে তারপর এটা আমরা হাইলাইট করলাম। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্নের উত্তরে চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে, সিন্ধুমুনির হরিণ আহান কবি কিভাবে শুনেছেন? এটা হরিণ মধুর না হবে। সিন্ধুমুনির ঘটনাটা তোমাদের আমি বুঝিয়েছি এর আগে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো এটা দেখো। লিখবো সিন্ধুমুনির হরিণ, এটা হরিণ হবে। হরিণ আহান উল্লেখের মধ্য দিয়ে কবি রামায়ণে উল্লেখিত সিন্ধুমুনির কাহিনীটি স্মরণ করেছেন। অন্ধমনের পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গেলে রাজা দশরথ ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দবিধি বাণ নিক্ষেপ করে, তার ফলে সিন্ধুমুনির মৃত্যু হয়। দশরথ অন্ধমনির অভিশাপে পরবর্তীকালে পুত্র শোকে প্রাণ হারায়। সিন্ধু, এটাও সিন্ধু হবে। সিন্ধুমণি নিজের অজ্ঞাতসারেই মানে নিজের অজান্তেই আপন মৃত্যুকে আহ্বান করেছেন। কবির মনে হয়েছে হরিণ তেমন ভাবেই তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকে ডেকে এনেছে। অর্থাৎ ব্যাপারটা কি বুঝলাম আমরা, যে যেহেতু অন্ধমণি জল খেতে চেয়েছিল তাই তার পুত্র সিন্ধু জল ভরতে গিয়েছিল, এবং জল ভরতে গিয়ে দশরথের বাণে, শব্দবেদী বাণে তার মৃত্যু ঘটে, যার ফলে কি হলো, সিন্ধুমণিও সেই শোকে মারা যায়। ওকে, এবং দশরথকেও তখন পুত্র শোকে মৃত্যুর অভিশাপ দিয়ে গেছিলেন। তো যাই হোক, মারা গিয়েছিল, তো অটোমেটিক কি হলো, নিজের অজান্তেই অন্ধমণি নিজের মৃত্যুকে ডেকে আনলো। অর্থাৎ তিনি মারা কেন গেলেন? পুত্র শোকে মারা গিয়েছিলেন। ওকে, তো না হলে তো যদি জল খেতে না চাইতেন তাহলে তো এই ঘটনাটা ঘটতো না, সেটাই বলেছে। তেমনই হরিণও কি করেছে, যে জল খাচ্ছে নিঃশব্দে, এই যে ঢক 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 করে জলটা খাচ্ছে, তো নিজের অজান্তে সে কিন্তু বাঘকে আহ্বান জানাচ্ছে, অর্থাৎ নিজের মৃত্যুকে আহ্বান জানাচ্ছে। এটাই এই গল্পে এই প্রশ্নের উত্তরে তুলে ধরা হয়েছে। এটাই আমরা সুন্দর করে লিখবো। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাব। নেক্সট বলেছে, ময়ূর মরেছে পণ্যে, এই কথাটার অন্তর্নিহিত অর্থ লেখো। খুব ইম্পর্টেন্ট, আমরা লিখব ময়ূর মরেছে পণ্যে কথাটির অন্তর্নিহিত অর্থ হলো মানুষের ক্রমবর্ধমান সীমাহীন লোভের শিকার হয়েছে ময়ূর। ময়ূরের সৌন্দর্যই তার এই ধ্বংসের কারণ। সুদৃশ্য পালকের কিংবা সুস্বাদু মাংসের লোভে মানুষ তাকে নির্বিচারে হত্যা করে পণ্যের সামগ্রী করে তুলেছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে ময়ূরকে আগের বনে ময়ূর নৃত্য করে বেড়াতো আনন্দের সঙ্গে, বাট এখন কি হচ্ছে, মানুষ নিজের লোভের জন্য, নিজের স্বার্থপরতার জন্য এই ময়ূরকেই শিকার বানিয়েছে, ময়ূরকেই পণ্য হিসাবে বিক্রি করছে। কিভাবে না, ময়ূরের সৌন্দর্যকে তারা ধ্বংস করছে, ময়ূরের পালককে তারা বিক্রি করছে, ময়ূরের সুস্বাদু মাংসকে তারা বিক্রি করছে, তার ফলে ময়ূর পণ্যে পরিণত হয়েছে। সেটাই আমরা লিখলাম। ওকে, 5 নম্বরের প্রশ্নে আমরা যাব। 5 নম্বরের প্রশ্নে কি বলেছে? বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বলছে বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? এর থেকে কবির মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, কিভাবে লিখবো আমরা। অর্থাৎ লাস্ট স্তবকটা আমরা দেখেছিলাম যে কবি সেখানে সম্পূর্ণভাবে চারটেই জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছিল। কি বলেছিল? কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নদী গাছ পাহাড় এখন গৌণ, সারা দেশময় তাবু বয়ে কত ঘুরবো, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। তাই তো আমরা লিখবো উত্তরটা, কেন এটা হয়েছে এটাই আমরা লিখবো। তার মানসিকতাটা এর থেকে আমরা কি বুঝলাম? লিখবো কবি বিষ্ণু দে রচিত পরবাসী কবিতায় 5টি স্তবকে বিন্যস্ত, প্রতিটি স্তবকে 4টি করে, এটা পংক্তি হবে, পংক্তি রয়েছে। কবিতার শেষ স্তবকটি বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে বিশিষ্ট এই কারণে যে এই স্তবকে প্রতিটি পংক্তি প্রশ্নবোধক বাক্য। ওকে, এটা আমরা লিখবো। নেক্সট লিখবো কবিতার শেষ স্তবকে কবি যে প্রশ্নগুলি তুলেছেন তার মধ্যে দিয়ে ঝরে পড়েছে তার মনের একরাশি আক্ষেপ আর হতাশা। কবি
অবাক হয়ে ভেবেছেন একদল মানুষ নির্বিচারে প্রকৃতিকে লুট করে চলেছে। এদেশের সাধারণ মানুষ এর প্রতিবাদ না করে কেন এমন অসহায় নীরব হয়ে আছে? নিজের দেশের নদী গাছ পাহাড়ের এই অমর্যাদা কি করে সহ্য করছে তারা? এই সব মানুষের প্রতিনিধি হিসাবে কবি প্রশ্নগুলো তুলে ধরেছেন। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম কবির মানসিকতা, আমরা কি পরিচয়টা এখান থেকে পেলাম, যে এই স্তবকে কবি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। তিনি প্রচন্ড অমর্যাদাতে তিনি কিন্তু প্রচন্ড হতাশ, এবং তার মনে কি প্রশ্ন এসেছে কবির মনে, না একদল মানুষ কেন প্রকৃতিকে এভাবে লুট করছে, তারা ময়ূরকে পণ্য হিসাবে ব্যবহার করছে, বাঘ সিংহ মেরে ফেলছে, তারা শিকার করছে, এইভাবে আর কি একদল মানুষ কেন প্রকৃতিকে এরম ভাবে লুট করছে, সাধারণ মানুষ এর প্রতিবাদ কেন করছে না, তারা নীরব অসহায় ভাবে এগুলো সহ্য করছে। ওকে, আর গাছপালা নদ নদী এগুলোর কেন মর্যাদা নেই, ওকে কেন অমর্যাদা রয়েছে, ঠিক আছে, সেগুলো তিনি সহ্য করতে পারছেন না। আর সকল মানুষের প্রতিনিধি হয়ে কবি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। ওকে, মানে মানব সমাজের প্রতিনিধি হয়ে আমরা বলতে পারি, ঠিক এইভাবে আমরা হাইলাইট করব। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন 5.2 এর প্রশ্ন। 5.2 বলেছে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। কি লিখবো? পরবাসী কবিতায় কবি নিজেকে নিজ ভূমিতেই পরবাসী মনে করেছেন। যে অন্যের দেশে বাস করে তাকে প্রবাসী বা পরবাসী বলে। অতীতে দেখা যায় কবির চেনা প্রকৃতিতে কবি প্রতিনিয়তই ধ্বংসের মুখোমুখি হতে দেখেছেন। তিনি দেখেছেন মানুষ কিভাবে নষ্ট করেছে গ্রাম বনভূমি, নির্বিচারে হত্যা করছে বন্যপ্রাণী আর পাখির দলকে। কবি নাগরিক সভ্যতার আস্ফালন দেখেছেন, নগরের পত্তন দেখেননি। ওকে, বন কেটে তৈরি হয়েছে রুক্ষ প্রান্তর, আজ শুধুই শুকনো হাওয়ার হাহাকার। সেদিনের প্রাণচঞ্চল গ্রাম আজ নিষ্প্রাণ হয়ে পড়েছে। তার চেনা স্বদেশ আজ তার নিজের কাছে সম্পূর্ণ অপরিচিত হয়ে উঠেছে। তাই কবি নিজেকে পরবাসী বলেছেন। অর্থাৎ কবি নিজেকে পরবাসী কেন বলেছেন? কারণ পরবাসী মানে হচ্ছে প্রবাসী যাকে বলা হয়, কিন্তু কবি নিজের দেশেই নিজেকে পরবাসী বলেছেন কারণ তিনি তার প্রকৃতিকে চিনতে পাচ্ছেন না। তিনি যে প্রকৃতিকে দেখে অভ্যস্ত, গাছপালা নদ নদী, আজ কিন্তু সেগুলো সব ধ্বংসের মুখে। মানুষ নির্বিচারে বন কাটছে, বন্য প্রাণীকে হত্যা করছে। নগর সভ্যতা তিনি আস্ফালন দেখেছে। আস্ফালন মানে হচ্ছে দম্ভ প্রকাশ যাকে বলা হয়। ঠিক আছে, নগরের তিনি পত্তন দেখেননি, অর্থাৎ নগর সভ্যতা সেভাবে গড়ে উঠতে তিনি দেখেননি, যে সভ্যতা প্রকৃতিকে নিয়ে গড়ে উঠবে। ঠিক আছে, তিনি দেখেছেন শুধু সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে, গাছপালাকে ধ্বংস করা হচ্ছে, সুন্দর গ্রাম আজ নিষ্প্রাণ। ঠিক আছে, গ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, পাখিরা পশুরা সব মারা যাচ্ছে। তো এগুলোই কিন্তু কবি তুলে ধরেছেন। তাই কবি সেই দেশকে, এই সভ্যতাকে কবি চেনেন না, তাই তিনি নিজেকে পরবাসী মনে করেছেন। এইভাবে আমরা লিখবো। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো আমি লিখিয়েও দিলাম এবং অর্থটা বুঝিয়েও দিলাম, যাতে নিজেরাও নিজেদের মতো করে লিখতে পারো। এখন আমি 5.2 পর্যন্ত আলোচনা করলাম, একটু পরে তোমাদের 5.3 থেকে বাকি সবটা দিয়ে দেবো। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বেশি থেকে বেশি নোটিফিকেশন অন রাখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকো।